করোনায় অসমতা বাড়ায় মানসিক স্বাস্থ্যের অবনতি, প্রাপ্তবয়স্কদের মধ্যে ভুগছেন 16%। প্রযুক্তির বাড়তি ব্যবহার দায়ী। ভারত থেকে এলো সেরামের 10 লাখ কোভিশিল্ড, 24 ঘন্টায় করোনায় মৃত্যুর দ্বিগুণের বেশি। দ্রুত 12 থেকে 17 বছরের শিশুদের টিকা দেবে সরকার। তুরাগ নদে ট্রলার ডুবিয়ে 5 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে আজ ফের অভিযান। পদ্মার ফেরি চলাচল ব্যাহত, দুই পারে যানজট। ভাষান্তরে যুক্ত হল জাতিসংঘ সমঝোতার সই, মুহিবুল্লাহ হত্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব ফেলবে না, আরসা সদস্য সন্দেহে গ্রেপ্তার 5। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রেসার ভেসেল বসছে আজ। দ্বিতীয়বার ট্রায়াল সম্পন্ন করল মেট্রো রেল, রাজধানীবাসীর উচ্ছ্বাস। ই কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে সংস্কার উদ্যোগ সরকারের, প্রতারণার বড় জাল ফেলেছিল গ্রেপ্তার ভুয়া অতিরিক্ত সচিব কাদের সিন্ডিকেট। ওমান থেকে আজ আরব আমিরাত যাচ্ছেন জাতীয় ক্রিকেট দল। সাব ফুটবলে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, প্রস্তুতি নিচ্ছে লাল সবুজরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ রেসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব পুরো খবর। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য। বিশ্বে করোনার কারণে অসমতা বাড়ায় মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানসিক চাপকে আরো বাড়াচ্ছে বলে মত তাদের। এক বাণীতে মানসিক স্বাস্থ্য সেবা খাতে আরো মনোযোগী হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরা বিশেষের প্রতিবেদন। যানজটের শহর হিসেবে বিশ্বে প্রথম ঢাকা, বায়ু দূষণের শীর্ষেও বাংলাদেশের রাজধানী। করোনার কারণে 42% মানুষ এখন দরিদ্র। যানজট, দূষণ, দারিদ্র্য সবই বাড়াচ্ছে মানসিক চাপ। এজন্য ঢাকার 71% মানুষই ভুগছে বিষণ্ণতায়। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার গবেষণা দিচ্ছে এসব তথ্য। আমাদের মানসিক সমস্যা একমাত্র কারণ হচ্ছে শব্দ দূষণ। যানজট, ধুলাবালিতে তো অনেক সমস্যা হয়, যেরকম মানসিক স্ট্রেস হচ্ছে, শরীরে অনেক অবসাদ নেমে আসতেছে, ডিপ্রেসডে ভুগতেছি। ফেসবুকে যখন দেখি আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, তখন আমি যখন একা বাসায় থাকি তখন আমার ভিতরে ইচ্ছা থাকে যে আমিও ঘুরতে যাই। এটা থেকে একটা দুশ্চিন্তা আসে মাথায় যে আমি কেন যাচ্ছি না। এই মানসিক চাপটা আসলে কাটিয়ে ওঠাটা আসলে অনেক বেশি আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে। তবে মানসিক চাপ বাড়লেও সহজে কেউ মনোরোগবিদদের পরামর্শ নিতে চান না। 92% ব্যক্তি কিন্তু তারা মানসিক রোগ হওয়া সত্ত্বেও তারা কিন্তু অ্যাক্সেস পাচ্ছে না, ট্রিটমেন্টের অ্যাক্সেস পাচ্ছে না। এই কোভিড মহামারী কিন্তু আমাদেরকে একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা নিজেরা একা ভালো থেকে কিন্তু ভালো থাকতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা আশেপাশের মানুষের ভালো থাকা নিশ্চয়তা আমরা দিতে পারছি। বেকারত্ব, কর্মস্থলের সমস্যা, পারিবারিক অশান্তি, মাদকের আগ্রাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রযুক্তি নির্ভরতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সহ নানা কারণে মানসিক চাপ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কানেক্টেড থাকতে হবে, পরিবার এবং পরিবারের বাইরের লোকজন, বন্ধু বান্ধব, গুড রিলেশনশিপ যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাহত হবে না। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, ব্যায়াম করতে হবে, আর দেহ যদি সচল থাকে তাহলে কিন্তু মনটাও কিন্তু উৎফুল্ল থাকে। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে দেশে প্রাপ্তবয়স্কদের 16.1% মানসিক রোগে ভুগছেন, আর 18 বছরের কম বয়সীদের এ হার 18.4%। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ কোভিশিল্ড টিকা দেশে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান পৌঁছায়। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায় বাংলাদেশের সাথে ত্রিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি অনুযায়ী এসব টিকা পাঠানো হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী কোম্পানি সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ কোভিশিল্ড কিনতে গেল বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা ছিল। গেল 25 জানুয়ারির প্রথম চালানে 50 লাখ ডোজ এবং 23 ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে 20 লাখ ডোজ টিকা পাঠায় ভারত। পাশাপাশি ভারত সরকারের উপহার হিসেবে 21 জানুয়ারি আরও 20 লাখ ডোজ এবং 26 মার্চ 12 লাখ ডোজ কোভিশিল্ড পায় বাংলাদেশ। এর মাঝে ভারতে করোনায় দ্বিতীয় ঢেউ আঘাত হানলে পরিস্থিতি সামাল দিতে সিরামের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। সেই নিষেধাজ্ঞার পর বাংলাদেশকে প্রথম টিকা সরবরাহ করল প্রতিবেশী দেশ ভারত।
এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাছটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মাইনা সবাই একসাথে করোনা ঠেকাই। প্রায় 5 মাস পর দৈনিক করোনা শনাক্ত সংখ্যা 500-র নিচে নেমেছে, তবে মৃত্যু আগের দিনের চেয়ে বেশ বেড়েছে। 24 ঘন্টায় করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে, যা আগের দিন ছিল 7। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 415 জন। 16 মের পর দৈনিক সংক্রমণের এটাই সর্বনিম্ন সংখ্যা। 16 মে 361 রোগী শনাক্তের খবর এসেছিল। দেশে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা মোট 15,81,878 জন। এদের মধ্যে মারা গেছেন 27,674 জন। 24 ঘন্টায় 16,925টি নমুনা পরীক্ষার বিবেচনায় মোট শনাক্তের হার 2.45%। আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে দেশের প্রায় 50 ভাগ মানুষের টিকা দেওয়া হবে। সেই সাথে অল্প কিছু দিনের মধ্যে 12 থেকে 17 বছরের শিশুদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন ও সাটুরিয়ার উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় এবং অনুদান প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। 50% লোক ডিসেম্বর জানুয়ারির মধ্যে ভ্যাকসিনেটেড হয়ে যাবে এবং মার্চের মধ্যে আমরা আশা করি মার্চ এপ্রিল বা তার আগে প্রায় 70-80% লোক ভ্যাকসিনেটেড হয়ে যাবে। আমাদের স্কুলের ছাত্রছাত্রী 12 বছরের উপরে যারা আছে তাদেরকে আমরা অতি শীঘ্র আমরা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম আমরা শুরু করে দেব। অল্প দিনের মধ্যে শুরু হয়ে যাবে 12 থেকে 17 বছরের এই ছেলে মেয়েদেরকে আমরা দিয়ে দেব। নোয়াখালীর ভাষাঞ্চলে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের সংস্থাগুলোকে সম্পৃক্ত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন এবং জাতিসংঘের পক্ষে UNHCR এর বাংলাদেশ প্রতিনিধি জোহান্স ভ্যান ডের ক্লাউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার মধ্য দিয়ে একসময় রোহিঙ্গাদের কক্সবাজার থেকে স্থানান্তরের বিরোধিতা করলেও অবস্থান পরিবর্তন করে ভাষাঞ্চলের শরণার্থীদের জন্য কাজ শুরু করতে বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো জাতিসংঘ। শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান ও মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শনিবার দুই দিনের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় আসার পথে বিকেলে কক্সবাজারে বিমানবন্দরে কথা বলেন তিনি। পররাষ্ট্র সচিব আরও বলেন, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেছেন, সেই সাথে কথা বলেছেন অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত মহিবুল্লাহর পরিবারের সঙ্গেও। তাদের নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে। এর আগে 2 দিনের সফরে তৃতীয় দিন শনিবার দুপুরে 4 সদস্যের প্রতিনিধি দল মহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল কুতুপালংয়ের লম্বাসিয়া ক্যাম্প পরিদর্শন করেন। এদিকে মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করছি না যে মহিবুল্লাহর মৃত্যুর এই যে আপনার অকাল মৃত্যুতে রিপ্যাট্রিয়েশনটা সেইভাবে ব্যাহত হবে। মহিবুল্লাহ না থাকলে পরে প্রত্যাবাসন হবে না, এই ধারণাটাও আমার মনে হয় না অত সিম্পলি দেখা যাবে। প্রত্যাবাসন একটা বিরাট ব্যাপার, একটা জটিল ব্যাপার এবং সেখানে মিয়ানমার যে সরকার আছে তাদের সহযোগিতা প্রয়োজন। আমাদেরকে চাইনিজরা আমাদেরকে হেল্প করছে এই বিষয়ে, সুতরাং সেই দিক থেকে আমরা এগিয়ে যাব। তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 10 জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও 3 জন। শনিবার নৌকাডুবির এই ঘটনা ঘটে। তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নাজমুল হুদার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 6টায় গাবতলী এলাকার তুরাগ নদে একটি বলগেটের সাথে ওই নৌকা সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান শুরু করে। তো যেটা ডুবুরির কাছ থেকে আমি শুনতে পেয়েছি যে 100 ফুটের উপরে গভীর এবং এখানে প্রচণ্ড স্রোত
18 জন ব্যক্তি ছিল, তার মধ্যে 8 জন ব্যক্তি উঠতে পারেনি, তার মধ্যে 5 জন শিশু বাচ্চা, 2 জন মহিলা আর 1 জন পুরুষ। তো আমরা চেষ্টা করছি, আমরা যতক্ষণ পর্যন্ত এই ডেড বডি আমরা রিকভার করতে না পারবো সে পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার সকালে তুরাগ নদের আমিনবাজার এলাকা থেকে প্রায় 18 জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় মাঝ নদীতে পৌঁছলে একটি বালু ভর্তি বলগেটের সাথে সংঘর্ষ হয়, এতেই ট্রলারটি ডুবে যায়। এই বাচ্চা কথা আব্বা আমার বাঁচাও, আমি তো বাবা তুমি মিলে যাও আর আমি মিলে যাইতেছি। এর পরে আমি সবার লাস্ট টাইমই পরে যে বাবা রে খেলা আসো আমার বাচ্চারা তুমি বাঁচাও দেখ বেড়া লুগি দিছে এর ঠান্ডা নিয়ে তুলছে আর আমি নিয়ে বাটি রেখে গেছি, আমি আর লুগি মারা ধরতে পারলাম না। না হয়েছে না না আমি হিমু যে গা স্টিল উঠি এই না ওই যে হিমু নাইছে বাড়ি বসে না হিমটা সাইড আছে বাড়ি হিমু ঘুরে আছে বলে আবার বেশি না সান মে ওয়ারাইছিন মুস্তাই বাবা তোলাই মেশিন না। আমরা এই ফায়ার ব্রিগেডের সাথে আমরা নৌ পুলিশ এবং বিআইডব্লিউতে কাজ করতেছি সকাল থেকেই। নৌকাডুবির পর আশপাশের অসংখ্য মানুষ এবং স্বজনরা আমিনবাজার এলাকায় নদীর পাড়ে ভিড় করেছেন। রয়েছেন প্রশাসনের কর্মকর্তারাও। পুলিশ সদস্যরাও স্পিড বোট নিয়ে নদীতে ভাসমান মানুষ খুঁজছেন। নদী পাড়ে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে। এছাড়া পানি নেমে যাওয়ায় পলচুন সরানোয় সময় ব্যাহত হচ্ছে ফেরিতে যানবাহন ওঠানামা। ফলে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে পারাপারের জন্য অপেক্ষমান গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে। প্রতিদিন সকালে গাড়ির চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গাড়ির লাইন বড় হতে থাকে। দুপুরে দুই পারে পারাপারের জন্য সহস্রাধিক গাড়ি অপেক্ষায় ছিল বলে জানা গেছে। বিআইডব্লিউসি কর্মকর্তারা জানিয়েছে ফেরি চলাচলের চ্যানেল থেকে পলি অপসারণের কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে। জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন দলের কো চেয়ারম্যান মুজিবুল হক চুনু। দলের সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হলেন তিনি। শনিবার চুনুকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। করোনা আক্রান্ত হয়ে গেল 2 অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরে পদটি শূন্য হওয়ায় এ নিয়োগ প্রদান করা হয়। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জোট সংক্রান্ত বিষয়ে মতামত জানতে পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির হাইকমান্ড রুদ্ধদ্বার এই বৈঠকে বসে, যেখানে অংশ নেন সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, স্থপতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন নেতারা। মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা কি হবে বা হওয়া উচিত সে বিষয়ে বিএনপির হাইকমান্ডের কাছে মতামত তুলে ধরতে এই বৈঠক বলে জানানো হয়। এক ইস্যুতে গেল মাসে 2 দফায় 6 দিনে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করে বিএনপি। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে এখনই মুখ খুলতে রাজি না হলেও দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে খুব শিগগিরই এ বিষয়ে গণমাধ্যমে তুলে ধরা হবে। বিক্ষোভ আছে, হতাশা আছে, দুঃখ আছে, দুঃখবোধ আছে, রাজনৈতিক কর্মীদের মধ্যে আছে, সবই আছে সব। কিন্তু আপনারা সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত, এবং এখন তো আন্দোলন করা অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি কঠিন, কাজেই সেই দিকটাও আপনাদেরকে মনে রাখতে হবে। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির এক দফা আন্দোলনে রঙিন খোয়াবো অচিরেই দুঃস্বপ্নে রূপ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার দুপুরে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। আন্দোলনে জনগণ সাড়া দেবে না। নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনে রঙিন খোয়াবো অচিরেই দুঃস্বপ্নের রূপ নেবে। বিএনপিকে আবারও পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিতে চাই, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হবে আজ।
রোববার সকাল 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম প্রধান অংশ। পারমাণবিক প্রকল্পের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন IAEA এর গাইডলাইন অনুযায়ী বিদ্যুৎ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। আরও একটি স্টেশন অতিক্রম করলো মেট্রো রেল। এবার বিদ্যুৎ চালিত এই রেল চলাচল করলো পঞ্চম স্টেশন অর্থাৎ মিরপুর পূরবী পর্যন্ত। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করবে মেট্রো রেল। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বুকে ভায়াডাক্টের ওপর দিয়ে মেট্রো রেলের এমন চলাচল নতুন কিছু নয়। এর আগে গত 29 আগস্ট আনুষ্ঠানিকভাবে উত্তরা ডিপো থেকে মিরপুর পল্লবী 4 নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রদক্ষিণ করে মেট্রো রেল। এবার চলল আরেকটু বেশি, পঞ্চম স্টেশন পর্যন্ত। শনিবার সকাল 11টার পরে উত্তরা ডিপো থেকে মিরপুর পূরবীর 5 নম্বর স্টেশন পর্যন্ত চলাচল করে বিদ্যুৎ চালিত এই রেল। আজকে পূর্বী হল স্টেশন 5 পর্যন্ত ট্রায়াল হয়ে গেছে। একটা স্টেশন প্রস্তুত হয়েছে, জি, আস্তে আস্তে ওদিকে আগাইতেছে। যে স্টেশনটা ওকে হয় ওই স্টেশন পর্যন্ত ট্রায়াল দিতেছে। এক একটি স্টেশন প্রস্তুত হওয়া সাপেক্ষে সেই স্টেশন পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল। কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে আগারগাঁও পর্যন্ত চলাফেরা করতে পারবে স্বপ্নের মেট্রো। 23 তারিখের পর থেকে আপনারা দেখতে পারবেন যে এটা নিয়মিত ভায়াডাক্টের উপরে উঠছে। আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি পারফরমেন্স টেস্টে, সেটা হলো যে ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত পারফরমেন্স টেস্টের জন্য ট্রেন চলাচল শুরু করবে। এরই মধ্যে পুরো প্রকল্পের অগ্রগতি 70%, আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজ শেষ 88%। এই অংশে নিচের বেশিরভাগ কাজ শেষ, বসে গেছে রেল ট্র্যাক। ভায়াডাক্টের ওপর বৈদ্যুতিক লাইন ও স্টেশন নির্মাণ এগুচ্ছে দ্রুত গতিতে। আশা, আগামী বছরের ডিসেম্বরে যাত্রী নিয়ে অন্তত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রো রেল। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় নোয়াখালী প্রতারক আব্দুল কাদের মাঝিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইডি কার্ড, ভিজিটিং কার্ড, গাড়ির স্টিকার ও ফ্ল্যাগ স্ট্যান্ড। শুক্রবার রাতে ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের ও তার স্ত্রী শারমিন চৌধুরী ছোয়া, অফিস ম্যানেজার শহীদুল আলম এবং অফিস সহায়ক আনিসুর রহমানকে গ্রেফতার করে ডিবি। এ বিষয়ে শনিবার ডিএমডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। ডিবি পুলিশের প্রধান জানান, আব্দুল কাদের শত শত মানুষের কাছ থেকে সরকারি অনুদানে বাড়ি, খামার তৈরি, লোন পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ব্যাপক সংখ্যক লোক এই যে তার কৌশল, এই কৌশলগুলি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু তার কি অনেকগুলি ছবি রাখে, হয়তো ওনাদের কাছে এই ছবিগুলি প্রদর্শন করতে, যে এই যে দেখেন এই লোকদের আমি চিনি। কারণ এখন ছবি তোলাটা খুব ইজি ব্যাপার, আপনারা জানেন যে ছবি তোলাটাই একটা বিড়ম্বনা। আর সেখানে হলো আরেকটি বিষয় যে তার নিকট যে ডকুমেন্টসগুলি পাওয়া গেছে অধিকাংশই ভুয়া। ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আওতায় আনতে আগামী 1 মাসের মধ্যে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেল। তবে শেষ পর্যন্ত প্রতারিত গ্রাহকের টাকা ফেরত নিয়ে অনিশ্চয়তা থাকছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকের দায় নেওয়া সম্ভব নয়, তবে যেসব প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনাময় এক খাত গ্রাহকের আস্থা ফেরাতে সবার আগে প্রতারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সাম্প্রতিক আলোচনা সমালোচনার কেন্দ্রে ঘুরে ফিরে আসছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম। কেননা এরই মধ্যে এসব কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে পথে বসেছেন হাজারো গ্রাহক। প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হবার তালিকায় কেবল সাধারণ গ্রাহক নয়, অনেক মার্চেন্ট ব্যবসায়ী যাদের কাছে পণ্য নেওয়া হয়েছে তাদের টাকাও পরিশোধ করেনি ইভ্যালি সহ একাধিক ই কমার্স প্রতিষ্ঠান। অনেক গ্রাহক পারিবারিকভাবেও চরম হতাশায় ভুগছেন। শুরু থেকেই যদি আপনার সেটাকে একটা মনিটরিং এর মধ্যে আনা যেত, তাহলে হয়তো বা আজকে এত বড় ধরনের একটা টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, সেটাতে আমরা সাফার করতাম না। সেলার হিসেবে আমরা পণ্য সরবরাহ করেছি, বাট আমরা এখনো পর্যন্ত পেমেন্ট পাই নাই। তবে গ্রাহক শেষ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা তা নিয়ে একাধিক সভা সেমিনারে অনিশ্চয়তার কথাই জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। টাকা পয়সা তারা নিয়ে গেছে, আমরা তাদেরকে চাপ দিতে পারি, কিন্তু তারপরেও
ব্যাপারটা কিন্তু আইন মন্ত্রণালয়ে রয়েছে। এজন্য আমি আইনমন্ত্রীকে যখন বললাম আইনমন্ত্রী হলে এটা আদালতের হাতে, সেটা আমরা চাইলেই পারবো না, আদালত সেটা মানতে হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সময় এসেছে ই কমার্স খাতে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপের, যা গ্রাহকের আস্থা সংকট অনেকটা কাটাতে পারে। এক্ষেত্রে প্রতারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। সরকার একটা সমস্যা হলে তখন রিয়েক্টিভ একটা তার একটা উদ্যোগ হচ্ছে, কিন্তু এটাকে প্রোয়েক্টিভ করতে হবে এবং সেটা প্রোয়েক্টিভ করতে গেলে সক্রিয় যদি করতে হয় তাহলে আমাদের বিভিন্ন নীতিমালা যেগুলো এখনো নাই সেটা যেরকম আমাদের করতে হবে, যারা ভোক্তা আছেন তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে যে এখানে ঝুঁকিগুলো কোন জায়গায়। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সদস্য প্রতিষ্ঠান এখন ছাড়িয়েছে ১৬০০। যদিও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় ই কমার্স প্রতিষ্ঠান আছে প্রায় ২০,০০০। আগামী ১ মাসের মধ্যে ই কমার্স বিষয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসবে বলেও জানিয়েছেন ডিজিটাল কমার্স সেলের মহাপরিচালক। আমাদের একটা ছোট সাব কমিটি করা হয়েছে, তারা ১ মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট করবে। অর্থাৎ আইন নতুন করে আমরা করব, যদি ওই আইনগুলোর যদি ছোট ছোট অ্যামেন্ডমেন্ট করা লাগে সেটা অ্যামেন্ডমেন্ট করা হবে নাকি আমাদের নতুন আইন করা হবে, সেটা ওই কমিটি মূলত কাজ করবে। গত ৩ মাসে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ৮,০০০-এরও বেশি, যার ৯০% ঢাকা কেন্দ্রিক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ভুইয়াদের পেটে খাবার নেই, আছে ক্ষুধার জ্বালা। সে জ্বালা তারা মেটায় ভাতের পচানি দিয়ে। ক্ষুধার জ্বালা মেটাতে সন্তানদের তারা ঘুম পাড়িয়ে রাখেন। নওগাঁর এই হত দরিদ্র মুশহর বা ভুইয়াদের কথা শোনাচ্ছেন অন্তরা বিশ্বাস। ইসাত সোহেলের ছবিতে সমতলের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ৩ পর্বের ধারাবাহিকের আজ ২য় পর্ব। গ্রামের বাইরে প্রাণবন্ত সবুজ, ভেতরে নিস্তেজ ফিকে জীবন, ক্ষুধা, দারিদ্র্য, কষ্ট। নওগাঁর পত্নীতলা উপজেলার সুলতানপুর গ্রামের নিত্যচিত্র। মুশহর বা ভূঁইয়া নৃগোষ্ঠী এরা। ভূঁইয়া শব্দের অর্থ জমির মালিক, তবে এই ভূঁইয়াদের কোনো জমি নেই। ৫০ বছর ধরে তারা ভূমিদাস। আজকে থাকতে দিবে, কালকা থাকতে দিবে না, এরকম খাই না খাই কোনো মতন করে দিন পাচ্ছে। এটা বেলো দেয় না মা খাবা। কেউ যদি পারে কি আমার ছেলে মেয়ে, আমরা তো গাছ আমার সরে লাগাচ্ছে, যদি পারে তো আসে মারবে। সুলতানপুরে অন্তত ১০০ পরিবারের বাস। পরের জমিতে কাজ করে সংসার চলে, প্রায়ই কোনো কাজ থাকে না, তবে পেটের ক্ষুধা তা মানে না। আড়ি তাড়ি খাই না, একদম ফুর্তি করে আনন্দ করে ঘুমিয়ে থাকি। কি বুদ্ধি নেই তো, 2 দিন 3 দিন পরে তো না খাই থাকি। জীবন জামার ছেলে মেয়েকে কাটতে হবে, হারিয়া আছে হারিয়া খাবো। বাল বাচ্চা না খাই দেয়, ওই একটু করে খেলে দেয়, ঘুমিয়ে পড়ে। দেশে ৫০-এর বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৩৯টির বসবাস সমতলে। এদের ৬৮ ভাগই ভূমিহীন। প্রচলিত বিচার ব্যবস্থায় দেওয়ানি মামলা করে ভূমি উদ্ধার করা একজন আদিবাসীর পক্ষে একেবারে কঠিন এবং প্রায় অসম্ভব বিষয়। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এই সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন করার জন্য, কেননা আপনি তো জানেন যে এদের কোনো পেপার নেই। সুতরাং পেপার না থাকলে সেগুলো সাধারণ যে ভূমি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সমাধান হওয়া সম্ভব না। গবেষণা বলছে উত্তরবঙ্গে বাস করা ৯২% ক্ষুদ্র নৃগোষ্ঠীর সারা বছরের খাদ্য উৎপাদনের জমি নেই। করোনায় তাদের হত দরিদ্রের হার ৭০% পৌঁছেছে। পরের বাড়ি পরের জমি, ঘর বানায়া আমি রই। গানটির এই কথাগুলো যেন এখানকার এই মানুষদের জীবনের সাথে পুরোপুরি মিলে যায়। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান তো নয়ই, কোনো মৌলিক চাহিদাই তাদের পূরণ হচ্ছে না ঠিকমতো। তাই তারা এখন সরকারের মুখাপেক্ষী। অন্তরা বিশ্বাস, নিউজ 24, সুলতানপুর, নওগাঁ। সংবাদ রিপোর্ট জানিয়েছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। প্রতিবারের মতো এবারও ধর্মবর্ণ নির্বিশেষে পূজা করার অনুমতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। শনিবার বিকেলে কলাবাগান মাঠের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর সহ আশপাশের এলাকায় বাসিন্দারা সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছেন। এসব এলাকায় প্রায় ৬০,০০০ হিন্দু ধর্মাবলম্বীদের কোনো মন্দির নেই। তারা বলেন, প্রতিমা তৈরির পরও পূজা উদযাপন করতে না পারলে ভক্ত ও দেশের যেমন অমঙ্গল হবে, তেমনি উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে এই এলাকার মানুষ। এজন্য শনিবারের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে নির্দিষ্ট স্থানে পূজা করার অনুমতি দেওয়ার দাবি জানান বক্তারা।
বিদেশি চ্যানেল সম্প্রচারে ক্লিন ফিল্ড বাস্তবায়নে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মকবুল হোসেনের নেতৃত্বে একটি টিম। রাজধানীর গুলশান সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। গুলশানের একটি কেবল অফিসে অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। অনুমোদিত বিদেশি টিভি চ্যানেল ক্লিন ফিট অনুষ্ঠান সম্প্রচার করে সে সকল টিভি চ্যানেল বন্ধ না রেখে সম্প্রচার করার জন্য নির্দেশ রয়েছে তথ্য মন্ত্রণালয়ের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী রাজনৈতিক নেতারা এসব কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ডের ঝিল ডোবা দখল হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতে খিলগাঁও তালতলার নতুনবাগ ওয়াসা রোড এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ জনগণ। দখলদার উচ্ছেদে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকা, খাল আর ঝিল দখলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগ। প্রতি বছর বৃষ্টির মৌসুমে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের নতুনবাগ ওয়াসা রোড এলাকার বাসিন্দাদের জীবন। অভিযোগ আছে, ওয়ার্ডের সরকারি ঝিল দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে রাস্তাঘাটে জমে যায় পানি, আর তাতে তৈরি হয় ব্যাপক জনদুর্ভোগ। সমস্যা সমাধানে নানা উদ্যোগ নিয়েও ব্যর্থ হচ্ছেন বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। অবৈধভাবে জায়গা জোগা দখল কইরা মনে করেন পানির লাইনটা আটকাই দিছে। বৃষ্টি হইলে আমাদের এখানে অনেক পানি জমে যায়, পানির মধ্যে ময়লা ভাসে, অনেক নোংরার মধ্যে আমরা বসবাস করি। কিছু কিছু বস্তিতে পানি উঠে যায়, তো তারা বাড়িওয়ালারা দেখা যায় বাড়ি উঁচা করছে না। এই ঝিলের পানিগুলো নামার একটা ব্যবস্থা না থাকলে কিন্তু জলবদ্ধ থেকে আমরা মুক্ত হতে পারবো না। পানি ধারণ করবে, তার সেই পানি বেরিয়ে যাওয়ার রাস্তা দেখতে হবে, নাহলে ওভারফ্লো করে আমরা ডুবে মরবো। শনিবার এলাকা পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি মেয়র। এ সময় জলাবদ্ধতা নিরসনে 23 নম্বর ওয়ার্ডে 10 কোটি টাকা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি। 1500 মিটার ড্রেন হবে, অর্থাৎ রাস্তা যতটুক পর্যন্ত ঠিক ততটুক পর্যন্ত কিন্তু ড্রেন হবে। এ সময় ঝিল ডোবা দখল করে বৃষ্টির পানি যাওয়ার ব্যবস্থা বন্ধ করায় এই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র। আমি আজকে নোট করে বলছি, আমি আমার কাউন্সিলর সহ আমার এখানে যারা আছেন আনিকরা ইমিডিয়েটলি ছবি তুলে পিডব্লিউর কাছে এগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। আজকে ছবি তুলবে, ছবি তুলে এটা পাঠাতে হবে, ইভেকশন হতে হবে। ইভেকশন না হলে আমার কাছে চিঠি যেন আসে, আমি সিটি কর্পোরেশন থেকে ইভেকশন করে দিব। জানা যায় 2015 সালে এই ওয়ার্ডের ঝিলের উপর অবৈধভাবে গড়ে তোলা একটি 2 তলা টিন শেড বাড়ি পানিতে দেবে মারা যান 12 বাসিন্দা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। রাজধানী প্রায় 70% ভবন নিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহতা বাড়ছেই। ফায়ার সার্ভিসের তথ্য মতে রাজধানীতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের 30% ঘটনাই ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। আর এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব অগ্নি প্রতিরোধ দিবস। তাই অগ্নিকাণ্ডের ভয়াবহতা কমাতে ভবন নির্মাণের সময় ভালো মানের তার অগ্নি প্রতিরোধ বোর্ড ব্যবহার ও উন্নত মানের অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত নাইমল জিকর প্রতিবেদন। রাজধানী বনানীতে 2019 সালের 28 মার্চে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যাতে প্রাণ হারান 26 জন। আর চলতি বছরে 8 জুলাই রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানায় আগুনে পুড়ে মারা যান 52 জন শ্রমিক কর্মচারী। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, চলতি বছরের 9 মাসে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 17,156টি, যাতে ক্ষতি হয়েছে প্রায় 271 কোটি টাকার সম্পদ। আর এসব দুর্ঘটনার 30%ই হয়েছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। তারগুলো ব্যবহার করা হয়, সেই তারগুলো সঠিক মানের ব্যবহার করা হয় না। 40 to 60% ব্যবস্থা আছে যেগুলা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বা তার সন্তোষজনক মানের নিচে, এবং 30 to 20% বা এর কিছু কম বেশি হবে যেগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক এবং ভালো। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের এবং নকল তার ব্যবহার করার কারণে অগ্নিকাণ্ডের ভয়াবহতা দিন দিন বাড়ছে। পাশাপাশি ঘরের সাজসজ্জায় ব্যবহৃত বিভিন্ন ধরনের বোর্ড আগুনের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে। বাজারে যেটা সস্তা হবে সেটাই আমরা কিনি, অথবা যেখানে আমরা ঠিকমতো তদারকি হয় না, যার জন্য মানহীন জিনিসপত্র বাজারে চলে আসে। এখন আমরা এটা বুঝি না, কিনি।
অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এরই মধ্যে বাজারে আগুন প্রতিরোধক ও শর্ট সার্কিটের সম্ভাবনা শূন্যের কোটায় রেখে তার নিয়ে এসেছে পার্টেক্স স্টার গ্রুপ। পাশাপাশি ঘরবাড়ির সাজসজ্জার কাজে ব্যবহৃত জিপসাম বোর্ড ও পার্টিশন বোর্ডও তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। তারের মতো এসব বোর্ডও প্রায় 3 ঘন্টা আগুন প্রতিরোধে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিদের। আমাদের এখানে আছে ফায়ার রিটার্ডেন্ট কেবলের কথা আমি বলেছি, ফ্লেম রিটার্ডেন্ট কেবল আছে। ফ্লেমের কারণেও কিন্তু কেবলটা গরম হয়ে তারপরে আগুন ধরে যায়। তারপরে ফায়ার ডোর আমরা করি। বাংলাদেশে একমাত্র কোম্পানি পার্টেক্স যারা নাকি ইউএল সার্টিফাইড বোর্ড তৈরি করি, জিপসাম বোর্ড। এই জিপসাম বোর্ডটা বিভিন্ন বিল্ডিংয়ের পার্টিশনের কাজে ইউজ হয়, সিলিংয়ের কাজে ইউজ হয় এবং এই বোর্ডটি ফায়ার রেজিস্ট্যান্ট, ফায়ার রিটার্ডেন্ট এবং ফায়ার প্রুফও আমরা করে থাকি। গুণগত মানের এসব তার ব্যবহারে অগ্নিকাণ্ডের ঘটনা যেমন কমবে, তেমনি এসব বোর্ড ব্যবহার করলে ভবন নির্মাণ খরচের পাশাপাশি সুরক্ষাও অনেক বৃদ্ধি পাবে বলে দাবি পার্টেক্স স্টার গ্রুপের এই কর্তার। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। করোনার কঠিন দুঃসময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাগলকোটস্থ শিক্ষার্থীদের সংগঠন সংসপ্তক উপজেলার গরিব অসহায় মানুষকে সহযোগিতা ও করোনা মোকাবেলায় কাজ করার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স রুমে পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন সংসপ্তক টিমের হাতে। এ সময় সামনের দিনগুলোয় সাধারণ গরিব অসহায় মানুষ ও শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24-এর সিইও নঈম নিজাম। এ সময় উপস্থিত ছিলেন সংসপ্তক টিমের উদ্যোক্তা জহিরুল ইসলাম ও স্বপ্নিল। করোনার সময় এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর যে তোমাদের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, সাহসী ভূমিকা ছিল এবং অনেকে পরে করোনা আক্রান্ত হয়েছিল, তারপরে তোমাদের কর্ম থেমে থাকেনি। সেই স্বপ্নের জায়গাটুকু তোমরা এই বয়সে জয় করতে সক্ষম হয়েছিল। আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। কলকাতাবাসীর রান্নার ঘরে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত রান্নার স্বাদ ফিকে। তবে পূজার সময় পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায়, যা বছরও ব্যতিক্রম হয়নি। বর্তমান খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 রুপিতে, কোথাও কোথাও আবার 52 রুপি। কলকাতার বাজার ঘুরে শাকিল আবেদিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। কলকাতার পূজার মরশুম এলে পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পায়, যা এবছরও ব্যতিক্রম হয়নি। বর্তমান খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ চলছে 48 থেকে 50 রুপি, কোথাও কোথাও 52 রুপি, যা গত সপ্তাহের দাম ছিল 34 থেকে 40 রুপির মধ্যে। এবং পাইকারি বাজারে গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল 29 থেকে 30 রুপির মতো। তবে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসাবে কলকাতার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানাচ্ছেন ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি বৃষ্টিতে নাসিকে নষ্ট হয়েছে অনেকটাই পেঁয়াজ এবং পুজোর মুখে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশি বেশি করে পেঁয়াজ বাংলাদেশিমুখী হচ্ছে। ভারতবর্ষে একটা ডিজেলের ব্যাপার রয়েছে, যত ট্রাক আসছে সেখানে ডিজেল ভাড়া একটা 10 টাকা 12 টাকা গাড়িতে 25 থেকে 30 হাজার টাকা বেশি নিচ্ছে। নাসিকে সামনে সপ্তাহখানেক আগে একটা ছোটোখাটো বন্যার মতন পরিস্থিতি হয়ে গেছে, যারা না ঠিক মতন জোগান ওরা দিতে পারছে না। পেঁয়াজ বাংলাদেশ নিয়ে যাচ্ছে, এখন ওদের ওখানে পূজা, বর্ডারটা যেহেতু বন্ধ হয়ে যাবে পূজার আগে, সেই জন্য বর্ডারটা ওরা কিছু মাল টেনে নিয়ে যাচ্ছে। তবে গত বছরের তুলনায় এখনো কলকাতাবাসীর কাছে পেঁয়াজ ক্রয় করার আয়ত্তের মধ্যেই রয়েছে। অবশ্য এর জন্য ধন্যবাদ দিতে হবে মমতা সরকারকে। পূজার মরশুমে চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় প্রতি কেজিতে 10 রুপি করে বেড়েছে। ধারণা করা হচ্ছে গোটা অক্টোবর মাস যেহেতু পূজার মরশুম, সেহেতু পেঁয়াজের দাম বাড়তেই থাকবে, এমনটাই মত কলকাতার পেঁয়াজ ব্যবসায়ীদের। ক্যামেরায় সাকির আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যবসায় পর্যালোচনা ও ঋণ আদায় সভা ব্যাংকের যশোর শাখার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান শাহ সৈয়দ আব্দুল বারী সভা পরিচালনা করেন। তিনি ব্যাংকের 2021 সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবার মান উন্নয়ন, শ্রেণীকৃত ঋণ আদায়ে কৌশলগত পদক্ষেপ গ্রহণ সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের
বিধি আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা উপলক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের তত্ত্বাবধানে ও ইস্পাহানি গ্রুপের স্পন্সরশিপে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা। প্রধান অতিথি ছিলেন স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফারুক খান এমপি। নোয়াখালীর বেগমগঞ্জে লাউতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিওএম শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান শিক্ষা আরও উৎসাহিত করতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলার। একদিন ব্যাপী আয়োজিত এই মেলায় তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণ করে। এদের মোট 27 প্রজেক্ট ডিসপ্লে করা হয়। বিকেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে পুরস্কৃত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় 1.5 বছর পর গেল 12 সেপ্টেম্বর সারা দেশে স্কুল কলেজ খুলে দেওয়া হয়। উৎসাহ উদ্দীপনা নিয়ে আবারও শুরু হয় ছাত্রছাত্রীদের সব ধরনের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আয়োজন করে বিজ্ঞান মেলার। প্রতি বছর সফলতার সাথে আয়োজিত এই বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। প্রদর্শিত হয় 27টিরও বেশি সায়েন্স প্রজেক্ট। প্রকল্প প্রতিযোগিতার পাশাপাশি ছিল কুইজ, ওয়ার্কশপ সহ নানা আয়োজন। আমরা আমাদের চিন্তা আরেকজনেরটা দেখেও শিখতে পারতেছে। ডিসপ্লে বা অলিম্পিয়াড যাই করি না কেন, এর মাধ্যমে আমরা সায়েন্সের বিভিন্ন জিনিস জানতে পারি এবং যা তাদের মেধা, তাদের ক্রিয়েটিভিটিতে, তাদের স্কিল এসব প্রদর্শন করতে পারে। একটা স্পিকার বানিয়েছিলাম, সেই স্পিকারটা দিয়ে মানে অনেক লেভেলের বেস আসে। পেট্রোল এবং ওয়াটারের একটা প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা এলপিজি গ্যাস তৈরি করব। এটা মূলত সেসব এলাকার জন্য যেখানে এখন পর্যন্ত গ্যাস পৌঁছায়নি। বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আরো দক্ষ ও আগ্রহী করতে প্রতি বছর বিজ্ঞান মেলার আয়োজন বলে জানান কর্তৃপক্ষ। আমরা অন্যান্য স্কুল কলেজকে দাওয়াত দিতে পারছি না একটা বিজ্ঞান মেলার জন্য, তো আমরা আগে প্রথমেই প্রায় 1.5 বছর পর আমরা আমাদের ছাত্রদেরকে একটু এই সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা তাদেরকে আরও একটু অ্যাক্টিভ করে নিচ্ছি। আন্তঃস্কুল প্রতিযোগিতায় বিজয়ীরাই পরবর্তীতে অংশগ্রহণ করবে সারা দেশব্যাপী আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতায়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। প্রবাসের খবর। ইতালির মিলান সিটি কর্পোরেশনে নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিভাস চন্দ্র কর। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল পিডি থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 5 নং মিউনিসিপ থেকে কাউন্সিলর পদে জয়ী হন। মিলান ও পিডি প্যানেলের 30 জন প্রার্থীর মধ্যে অষ্টম হয়েছেন বিভাস চন্দ্র কর। তার প্রাপ্ত ভোট 177। বিভাসের দেশের বাড়ি কুমিল্লার চাঁদপুর জেলায়। তার এই বিজয়ে আনন্দিত ইতালি প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক। কাবুল দখলের পর প্রথমবারের মতো তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। শনিবার দুদিনের এই বৈঠক শুরু হয় কাতারের রাজধানী দোহায়। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মধ্যে সুসম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। জানান, তালেবানের পক্ষ থেকে তাগিদ ছিল মানবিক সহায়তা এবং গেল বছর সই হওয়া ওয়াশিংটন তালেবানের সমঝোতা চুক্তির বাস্তবায়ন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, তালেবান সরকারকে বৈধতা দিতে নয়, যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনায় ধারাবাহিকতা বজায় রাখতে বৈঠক হয়েছে। এছাড়া আফগানিস্তান থেকে মার্কিন, আফগান ও অন্যান্য বিদেশিদের নিরাপদ প্রস্থানের বিষয়েও অগ্রাধিকার পেয়েছে। নারীসহ আফগানদের অধিকার রক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে তালেবানকে আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র। খেলার খবর।
একদিন পিছিয়ে আজ আরব আমিরাতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত 8টায় ওমান ছাড়বে টাইগাররা। শনিবার আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের, যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনে সুযোগ পাবে না বাংলাদেশ দল। সরাসরি 12 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে 13 অক্টোবর আবার অনুশীলনের পর 14 তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সাফ চ্যাম্পিয়নশিপের খবর, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপমুক্ত হয়ে খেলার অভ্যাস না থাকাটা বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার কারণ। সে ধারা থেকে বের হবার চেষ্টাটি বাংলাদেশ, বলছেন দলের ডিফেন্ডার তপু বর্মন। শনিবারও ছিল না মাঠে অনুশীলন। আগামী 13 অক্টোবর নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে অস্কারের শিষ্যরা। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় অসমতা বাড়ায় মানসিক স্বাস্থ্যের অবনতি, প্রাপ্তবয়স্কদের মধ্যে ভুগছেন 16%, প্রযুক্তির বাড়তি ব্যবহারও দায়ী। ভারত থেকে এলো সেরামের 10 লাখ কোভিশিল্ড, 24 ঘন্টায় করোনায় মৃত্যু দ্বিগুণের বেশি। দ্রুত 12 থেকে 17 বছর শিশুদের টিকা দেবে সরকার। তুরাগ নদে ট্রলার ডুবে 5 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজের সন্ধানে আজ ফের অভিযান। পদ্মায় ফেরি চলাচল ব্যাহত, 2 পারে যানজট। ভাষাঞ্চলে যুক্ত হলো জাতিসংঘ সমঝোতা সই, মুহিবুল্লাহ হত্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব ফেলবে না, আরসা সদস্য সন্দেহে গ্রেপ্তার 5। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রেসার ভেসেল বসছে আজ, দ্বিতীয়বার ট্রায়াল সম্পূর্ণ করল মেট্রো রেল, রাজধানীবাসীর উচ্ছ্বাস। ই কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে সংস্কার উদ্যোগ সরকারের, প্রতারণার বড় জাল ফেলেছিল গ্রেপ্তার ভুয়া অতিরিক্ত সচিব কাদের সিং। ওমান থেকে আজ আরব আমিরাত যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। সাফ ফুটবলে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, প্রস্তুতি নিচ্ছে লাল সবুজরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।